নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুণাল। শুরু করছি হোয়াট বেঙ্গল থিংস টুডে। আজকের আলোচনায় আসবো, কিন্তু তার আগে এই মুহূর্তে আপনাদের সরাসরি নিয়ে যাবো সায়েন্স সিটি অডিটোরিয়ামে। সেখানে এই মুহূর্তে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি বক্তব্য রাখছেন। এই মুহূর্তে বুদ্ধিজীবীদের নিয়ে একটি সভা রয়েছে সেখানে। जनता खड़े होकर सुनने के लिए तैयार है। टिक के बोलो, अच्छा बोलो, बंगाल के कल्चर के बारे में बोलो, संस्कृति के बारे में बोलो। इसको हमको ध्यान में रखने की जरूरत है। इसलिए मित्रों, मैं ज्यादा ना कहता हुआ सिर्फ आपसे निवेदन करूंगा कि आप भारतीय जनता पार्टी के लोगों को आगे बढ़ाएं, कमल खिलाएं और भारतीय जनता पार्टी के विचारों को आगे लेकर के जो प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में हम चले हैं, वह डबल इंजन की सरकार का प्रतिरूप यहां भी बंगाल में स्थापित हो। इन्हीं शब्दों के साथ बहुत बहुत धन्यवाद। भारत माता की, भारत माता की। ধন্যবাদ 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 আপনাকে। এই বাংলার মাটি আপনাকে ধন্যবাদ জানাচ্ছে, বাংলার মানুষ আপনাকে ধন্যবাদ জানাচ্ছে। বাংলা যে এককালে সোনার বাংলা ছিল, আমরা ভুলতে বসেছিলাম, আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছিল। বাঙালিকে আবার ঘুম থেকে ভাঙানো। আপনারা শুনছিলেন জেপি নাড্ডা, তিনি বক্তব্য রাখছিলেন। এবং এরই পাশাপাশি এই মুহূর্তে শুরু করছি হোয়াট বেঙ্গল থিংস টুডে। এবং আজকের যে বিষয় তা নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আপনাদের আজকে একটা ছবি দেখাবো শুরুতে। যে ছবি এই মুহূর্তে আজকের দিনে অন্তত রাজ্য রাজনীতিতে ডেফিনেটলি একটা এমন ছবি যেটা বলা যেতে পারে নজিরবিহীন একটা ছবি। কারণ মুখ্যমন্ত্রী স্কুটিতে চড়ছেন সেটা বড় কথা নয়। শুরুতে এই ছবি আমরা সকালে আপনাদের দেখিয়েছিলাম দুপুরবেলা। ববি হাকিম তিনি মুখ্যমন্ত্রীকে স্কুটিতে করে নবান্নে নিয়ে যান আজকে। কিন্তু তার পরবর্তী সময় আমরা আরও একটি ছবি দেখি, যখন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বের হন সেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্কুটি চালান এবং স্কুটি চালিয়ে তিনি দ্বিতীয় হুগলি ব্রিজ পার হন। পরবর্তী সময় তার বাড়ি পৌঁছানোর আগের মুহূর্তে ফের একবার তিনি নিজেই স্কুটি চালিয়েছেন। কিন্তু প্রশ্নটা সেটা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় স্কুটি চালিয়েছেন সেটা বড় প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি অভিনব প্রতিবাদ জানালেন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এবং পাশাপাশি রান্নার গ্যাসের দামের যে বৃদ্ধি হয়েছে তারই প্রতিবাদে মুখ্যমন্ত্রী পথে নামলেন। অভিনব কায়দা ইলেকট্রিক স্কুটিতে চেপে তিনি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন তার পরবর্তী সময়। সেই ছবি আপনারা শুরুতেই দেখছেন। আর আজ আমাদের আলোচ্য বিষয় এটাই যে মূল্যবৃদ্ধির অত্যাচার, স্কুটিতে সরকার সুরাহা মিলবে কি, প্রশ্ন জনতার। আপনি প্রশ্ন তুলতে পারেন, মুখ্যমন্ত্রী তো স্কুটি চড়লেন, প্রতিবাদ জানালেন, যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো আন্দোলনের অধিকার সকলের রয়েছে, কিন্তু আমার আপনার লাভ। আজকে কেন্দ্র আমরা যদি দেখি, জেপি নাড্ডা তিনি বিজেপি সর্বভারতীয় সভাপতি, তিনি রাজ্যে এসে অনেক প্রতিশ্রুতি দিলেন, সোনার বাংলা গড়ার স্বপ্ন দিলেন। প্রশ্ন, পেট্রোল ডিজেলের দাম কমবে, রান্নার গ্যাসের দাম কমবে। মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিলেন, তিনি বললেন যে যদি দাম না কমানো হয়, মোদি জামানার আগে 400 টাকা ছিল, 400 টাকা যদি ফিরিয়ে না নেওয়া যায় রান্নার গ্যাসের দাম, আন্দোলন হবে। আমাদের প্রশ্ন, দাম কমবে? আমরা সব জায়গাতেই দাঁড়িয়ে একটাই প্রশ্ন তুলছি, দাম কি কমবে? বা এই যে আন্দোলন, এই প্রতিবাদ মাত্র কি 2 মাসের জন্য, আগামী 2 মাসের জন্য, নাকি কেন্দ্র কোথাও ডিভিডেন্ড নেওয়ার চেষ্টা করছিল? এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিবাদে একটু হলেও পিছু হটবে তারা, কোথাও চাপে থাকবে এই নির্বাচনের আগে? সব নিয়ে আলোচনা করবো। আপনারাও থাকবেন, আমাদের সঙ্গে যারা অতিথিরা রয়েছেন তারা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, আলাপ করবো আমাদের সঙ্গে যারা এই মুহূর্তে রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন সুপ্রিয় চন্দ্র, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ সুমন মুখোপাধ্যায়, আপনাকে স্বাগত। রয়েছেন বিজেপি নেতা শ্রমিক দাশগুপ্ত, রয়েছেন কংগ্রেস নেতা কৌস্তব বাগচি। আপনাদের চারজনকেই স্বাগত। শুরুতেই আপনাদের দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন। মোদী সরকার যখন ক্ষমতায় আসেনি তখন গ্যাসের দাম ছিল এলপিজি 400 টাকা। আজকে মোদী সরকারের আমলে সেই গ্যাসে এই 5-6 বছরের দাম বেড়ে হয়েছে 825 টাকা। 800 টাকা বেড়েছে, হাফ অফ দ্য দাম, প্রাইস হাইক বেড়েছে। একটা বাড়িতে মানুষের 2টো গ্যাস মিনিমাম লাগে, 2টো গ্যাসের দামে যদি 1600 টাকা, 1650 টাকা হয়, তাহলে সে বাজার করবে কি, খাবে কি, ছেলে মেয়ের পড়াশোনা চালাবে কি করে, সে রাস্তায় যাতায়াত করবে কি করে? সুতরাং আজকে রান্নাঘরে আগুন লাগিয়ে দিয়েছে, আজকে ডবলের ডবল দাম বাড়িয়ে দিয়েছে। শুধু মানুষের জীবনের দাম ছাড়া সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছে। আর প্রতিদিন দেখুন এক একটা করে নেতা আসছে,
একটা কথা বলে না। পেট্রোলের দাম কেন বাড়লো? উত্তর নেই। ডিজেলের দাম কেন বাড়লো? উত্তর নেই। এলপিজির দাম কেন বাড়লো? উত্তর নেই। যা ইচ্ছে মিথ্যে কথা বলে যাচ্ছে, বলুন সত্যি কথা বলতে, উত্তর নেই। তাই সবাই বলছে চাই না, চাই না, বিজেপিকে চাই না, দাম ইমিডিয়েট কমাতে হবে। 800 টাকার যেটা দাম করেছে এখন, ওটা 400 ফিরিয়ে আনতে হবে। আর না ফেরালে ডিজেল পেট্রোল থেকে শুরু করে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে আগামী দিন নামবো। এটা মনে রাখবেন। একদিকে কৃষকরা রাস্তায় বসে আছে, আর একদিকে যদি সাধারণ মানুষ রাস্তায় নেমে যায়, তাহলে কিন্তু মোদিবাবু যতই এজেন্সি দেখান কিচ্ছু করতে পারবেন না। একেবারেই রাজনৈতিক ব্যক্তিত্বরা যদি যখন কোনো প্রসঙ্গ তুলে আনেন তাতে কতটা লাভ হয় জনতার সেটা জানা নেই, কিন্তু ডেফিনেটলি বিষয়টা তো মিডিয়াতে আসে এবং সেটা নিয়ে চর্চা হয়, যেমন আমরা চর্চা করছি। তো সেই প্রশ্ন, দাম কি কমবে? বিরোধীরা তো ছাড়তে রাজি নয়। বিজেপি বলছে এটা টোটালটা একটা নাটক। পাশাপাশি কংগ্রেসও আক্রমণ করেছে। কি বলছে দুজনেই শুনবো। বাংলার মুখ্যমন্ত্রীকে নির্দ্বিধায় এই বাংলার কয়েকজনের মধ্যে একজন শ্রেষ্ঠ নাট্যকার উপাধি দেওয়া যেতে পারে। করোনা সংকটকালে ভ্যাট বাড়িয়ে চলেছিলেন, তিনি এখনো ভ্যাটের পরিমাণ কমাতে রাজি না, অথচ নাটক করতেও ছাড়ছেন না। সারা বাংলায় সাধারণ জিনিসপত্রের দাম আগুন হচ্ছে কেন? সাধারণ জিনিসপত্রের অগ্নিমূল্য হচ্ছে কেন? আলু, সবজি, সব কিছুতে দাম বাড়ছে কেন? আপনি কি করছেন বাংলার মুখ্যমন্ত্রী? আপনার কাছে আমরা জানতে চাই, নাটক থামান, কাজের কাজ করুন। আগামী মে মাসের পর তাকে রাস্তায় বসতে হবে, হয়তো গাড়ি চড়বেন না, আর তাই স্কুটারে চড়ে ঘোরা শুরু করে দিয়েছেন, রাস্তায় হাঁটা শুরু করে দিয়েছেন। এটা পশ্চিমবাংলার মানুষ আগামী মে মাসে এটাই করবে, তাই দিদিমণি প্র্যাকটিস করছেন। ওয়ার্ড বেঙ্গল থিংস টুডের প্রথম সেগমেন্ট শুরু করার আগে শুধু আপনাদের একটা কথাই বলতে চাই, রাজ্য কেন্দ্র বা বিজেপি তৃণমূল যাই বলুক না কেন, বাস্তবটা কিন্তু অন্য কথা বলে। বাস্তব বলে যে এই পেট্রোপণ্যের দামের ওপর রাজ্য কেন্দ্র তাদের নির্দিষ্ট মুনাফা রয়েছে, তারা ভ্যাট পায়। সেক্ষেত্রে জিএসটির আওতায় এখনো পর্যন্ত কেন আনা হচ্ছে না এই প্রশ্ন বারবার উঠেছে। কোথাও রাজ্য কেন্দ্র আসল সত্যটা কি সামনে আসবে? আলোচনা করব আমাদের প্রথম সেগমেন্ট, যেখানে আমরা আমাদের অতিথিদের নিজ নিজ বক্তব্য বলার সুযোগ দিই। আজকের ছবি দেখার পর প্রথম আমার আসা উচিত বিজেপির কাছে। আপনার সময় শুরু হচ্ছে শ্রমিক দাশগুপ্ত। এখন মুখ্যমন্ত্রী যেগুলো বললেন অসত্য তথ্য দিলেন। এখন যেটা বলছেন উনি 800 টাকা, সেটা অ্যাকচুয়ালি নন সাবসিডাইজ, যেটার ওপর ভর্তুকি পাওয়া যায় না সেই গ্যাস। এই গ্যাস 2014 জানুয়ারিতে ছিল দিল্লিতে 1240 টাকা, আর কলকাতায় ছিল 1250-এর কাছে, সুতরাং সত্যি নয়। এখন উনি, আমরা যে সত্যি কথা বলি আর উনি যে বলেন না, তার প্রমাণ আমরা বারবার বলছি। ওনারা আমাদের নামে মিথ্যে অভিযোগ দেন যে কেন্দ্র টাকা পাঠাচ্ছে না, বঞ্চনা করছে। আমরা বলেছি যে বিভিন্ন প্রকল্পে টাকা আসে, এরা খরচা করে না, ওই জন্য কেন্দ্র দেয় না। আজকেই একটা লিডিং নিউজ পেপারে খবর এসছে, আয়ুষ প্রকল্পে কেন্দ্র 2014 থেকে 2019 একটা আরটিআই-এর এগেনস্টে জানানো হয়েছে যে 2014 থেকে 2019-এ কেন্দ্রীয় সরকার এখানে 94 কোটি টাকা দিয়েছিল, যার মধ্যে রাজ্য সরকার 50 কোটি টাকা খরচা করেনি, আর ওদের নিজের ভাগের 23 কোটি টাকা খরচা করেনি। এর আগে আবাস যোজনায় প্রায় 6,500 কোটি টাকা কেন্দ্রের ভাগ কেন্দ্র দিয়ে দিয়েছিল, রাজ্য সেই টাকাটা দেয়নি, যারা নাকি কন্ট্রাক্টে ওই বাড়িগুলো তৈরি করেছে সেই জন্য। অ্যাকচুয়ালি উনি বুঝতে পারছেন যে এই আমফান দানের সময় যা কেলেঙ্কারি করেছে ওনার দলের নেতাকর্মীরা, ওনারকে মানুষ বিশ্বাস করে না। উনি নতুন একটা চমকের সৃষ্টি করার জন্য এই একটা গিমিক করলেন, একটা পলিটিক্যাল গিমিক এইসব। অথবা আর একটা হতে পারে ওনার সাথে কোনো কোম্পানির হয়তো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যারা এই ই স্কুটার বাজারে আনবে, উনি মানুষকে ইনডাইরেক্টলি বলছেন যে তোমরা ই স্কুটার কেন, যেরকম উনি বলেছিলেন সিগারেট কেন, তাহলে সারদার পয়সা ফেরত পাওয়া যাবে, সেই রকমই কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের লাভ করার জন্য উনি এটা করেছেন। এটা নাটক ছাড়া কিছু নয়, মানুষ এটাকে একেবারেই বিশ্বাস করছে না, এর কোনো গুরুত্ব নেই। বিজেপি বলছে নাটক, তৃণমূলের পাল্টা রয়েছে, কিন্তু বর্তমান বাস্তবে দাঁড়ালে দেখা যায় যে পেট্রোলের দামও আজ কলকাতায় 91 টাকা, ডিজেলের দাম 84 টাকা 20 পয়সা। এটাই বাস্তব ছবি। এবং রান্নার গ্যাস নিয়ে তো বললেনই, তৃণমূল কংগ্রেসের সময় শুরু হচ্ছে এখন। না দেখুন, সার্বিকভাবে গতকাল ভারতবর্ষের ক্রীড়াপ্রেমী ছাত্র যুবদের একজন হিসেবে আমরা দেখেছি যে একটা স্টেডিয়ামের নাম রাতারাতি সম্মানীয় প্রধানমন্ত্রীর নামে হয়েছে। আমাদের কোনো আপত্তি নেই, হতেই পারে, কিন্তু সার্বিকভাবে যেখানে সেখানে দুটো এন্ডের নাম, একটা আম্বানি একটা আদানি, সেখানে ওরা সব যে কোনো আন্দোলনে, মানুষের স্বতঃস্ফূর্ত আবেগে এবং আন্দোলনে বিভিন্ন কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট বিষয় খুঁজে পাবে, এটা বিজেপির পক্ষে খুব স্বাভাবিক। মজার বাইরে এসে বাস্তব জায়গায় দাঁড়িয়ে, রুটি রুজির প্রশ্নে দাঁড়িয়ে, মানুষের নিত্য নৈমিত্তিক সমস্যার প্রশ্নে দাঁড়িয়ে যদি বলতে হয়,
পেট্রোপণ্যের যে দাম নরেন্দ্র মোদীর নিজের মুখের স্লোগান ছিল, এটা তো আর শ্রমিকবাবুর স্লোগান নয় বা সদ্য বিজেপিতে যাওয়া তৎকাল বিজেপিদের স্লোগান নয়। নরেন্দ্র মোদী বিজেপি কথিত বিকাশ পুরুষ, তার স্লোগান ছিল মেহেঙ্গাই পর পড়েগি মার আপকি বার মোদী সরকার। তো কেমন মোদী সরকার আর কেমন চৌকিদার যে একবার নয় দুবার নয় বারবার করে বহুগুণ বৃদ্ধি পেল পেট্রোপণ্যের দাম। এবং অর্থনীতি আমরা এতটা জানি না যে ইকোনমিক্সের থেকে মোদিনমিক্সে চলে যাব, কিন্তু ইকোনমিক্সের ABCD জ্ঞান থাকলেই একটা লোক জানতে পারে যে পেট্রোপণ্যের দাম বাড়া মানে শুধু পেট্রোপণ্যের দাম বাড়া নয়, সেটা গোটা বাজার দরের উপর একটা প্রভাব সৃষ্টি করে। এবং সবচাইতে বেশি অসুবিধা হয় হচ্ছে নিম্নবর্গ প্রান্তিক শ্রেণীর মানুষের। সেই শ্রেণীর মানুষের প্রতিনিধিত্ব যিনি দিলীপ ঘোষ একটু আগে রাজ্য সভাপতি বলছেন যে রাস্তায় নামার নাটক করছেন, দিলীপ বাবু হয়তো বাংলার রাজনীতি সম্বন্ধে ওয়াকিবহাল তাহলে নয় বলতে হবে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি জীবনের শুরু থেকে রাস্তায় ছিলেন এবং রাস্তায় তৃণমূল কংগ্রেসকে রাস্তা দেখাবে, আগামী দিনে বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করবে। সময়বাবু, আপনার কাছে এই মুহূর্তে আসতে পারছি না, কারণ কংগ্রেসের কাছে যেতে হবে। সময়ের আগে সুপ্রিয় শেষ করেছে। কৌস্তব, আপনার সময় শুরু হচ্ছে এখন। আমরা যেটা আমাদের বক্তব্য খুব স্পষ্ট, বিজেপিকে আমরা এই মুহূর্তে বলতে চাইছি, এখন আমরা যেটা বলছি হাম দো হামারে দো, ডিজেল 90 পেট্রোল 100, এটা আমাদের স্লোগান। দেখুন, এই তো যেটা সুদীপ্ত রাইটলি বলছিল যে এই মোদি সাহেব বলেছিলেন পেট্রোলিয়াম প্রাইসেসকে উপর পড়েগি মার আপকি বার মোদি সরকার। তো যেটা আমাদের বলার, মানে কংগ্রেস তো খুব বাজে, কংগ্রেসের সময় আচ্ছে দিন টাচ্ছে দিন ছিল না, তারা আসার পর আচ্ছে দিন এলো। সেই সময়তে ইন্টারন্যাশনাল মার্কেটে ক্রুড অয়েলের যে প্রাইস সেটা ছিল $108-110 পার ব্যারেল। এখন সেটা দাঁড়িয়ে আছে 60 টাকা 65 টাকা, এই রেঞ্জে একটা ওভারঅল চেঞ্জেস হয়তো প্রায় প্রতিদিনই সেইখানে দাঁড়িয়ে আছে। এই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসের খারাপ সময়তেও তখন 71 টাকা, আর ডিজেলের দাম হচ্ছে, পেট্রোলের দাম 71 টাকা, ডিজেলের সামথিং 57 এরকম ছিল। আর এই আচ্ছে দিনের অবস্থা এখন আমরা দেখতে পাচ্ছি কি অবস্থা। 2014 সালের পর থেকে কেন্দ্রীয় সরকার, শুধুমাত্র কেন্দ্রীয় সরকার 21.5 লক্ষ কোটি টাকা রোজগার করেছে। আমরা যেটা বারবার বলছি যে এই পেট্রোল, ডিজেল এবং LPG এটাকে সম্পূর্ণটাকেই GST আওতাভুক্ত করতে হবে। শ্রমিকদা একটু আগে বলছিলেন কংগ্রেসের আমলে এত দাম ছিল LPGর, কংগ্রেসের সেই সময় সাবসিডি ছিল। এপ্রিল 2020 থেকে এরা সাবসিডিটা পর্যন্ত তুলে দিয়েছে। এই প্রধানমন্ত্রী উজ্জ্বল বলবে, প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনায় কি আবার কি সেই এই যোজনা যেটা আছে ওদের, সেই যোজনাতে কারা পাবে? বিজেপি করা লোকজনরা, তাদেরই নাম উঠবে, এর বাইরে কিছু হবে না। আমরা যেটা বলতে চাইছি, যেটা ইনডাইরেক্টলি কি এফেক্টটা পড়ছে, 1 মার্চ থেকে দুধের দাম প্রতি লিটারে 12 টাকা বাড়তে চলেছে। আমরা বলছি এই সরকারের কোনো নৈতিক অধিকার নেই আর থাকা, 1 মিনিট অধিকার। কৌস্তব, ধন্যবাদ। আমি আসবো এবার একটুখানি সুমনবাবু আপনার কাছে। রাজনৈতিক আলোচনার মাঝে বাস্তব ছবিটা হয়তো আপনি তুলে ধরতে পারেন। আপনার সময় শুরু হচ্ছে এখন। দেখুন, প্রথমত আপনি যে স্কুটারের ইয়েটা দেখালেন, ওটা যাত্রা ছাড়াও আমার মনে হয় এটা এক্সট্রিমলি ইররেসপন্সিবল বিহেভিয়ার। আজ এই ফেব্রুয়ারি মাসে 28 তারিখে 1986 সালে ওলফ পামে, সুইডিশ প্রাইম মিনিস্টার, এরম রাস্তায় চলতে গিয়ে গুলি খেয়ে মারা যান। তো এতখানি সিকিউরিটি দিয়ে যে চিফ মিনিস্টারকে রাখা হয়, একদিন ওটার হঠাৎ ওনার মনে হলো যে আন্দোলন করবেন উনি, একটা ইলেকট্রিক ইয়েতে যাওয়া, এটা ভেরি রেসপন্সিবল। কারণ ওনার ওপর রাজ্য নির্ভর করছেন। ওনার এই রকম টাইপের হটকারিতা আমার মনে হয় পুলিশ থেকে বন্ধ করা উচিত। কারণ এই টাইপের রিস্ক উনি নিতে পারেন না এবং নেওয়া উচিত নয়। কারণ উনি তো রোজ যাবেন না এরমভাবে, একদিন করে কি লাভ হয়? এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি 2014 থেকে 2021 সালের তফাৎ দেখেন, বেস প্রাইস মানে পেট্রোলের প্রাইস 63% ছিল, স্টেট আর সেন্টারের শেয়ার ছিল 18 আর 16, স্টেটের শেয়ার বেশি ছিল। এখন হচ্ছে কি, স্টেটের শেয়ার বেড়েছে, বেস প্রাইস 36%, স্টেট 23%, 5%, কিন্তু সেন্টারের শেয়ার 37%, আর কমিশন বেড়েছে 3% আর 4%। তো এই যে ডাবলিং অফ সেন্ট্রাল এক্সাইজ ডিউটি কেন হলো, যেটা নিয়ে অনেকের গাত্রদাহ, অনেকের জ্বালা। আসল প্রবলেম হচ্ছে আমাদের আয় সব রকমভাবে কমে গেছে, বেড়ে গেছে ধার। সেই ধারটা আমি এই সেগমেন্টে আপনার কাছে আমি আসতে পারলাম না, যেহেতু সময় শেষ হয়ে গেছে। আমি আপনার কাছে বিস্তারিতভাবে নিয়ে আসবো। আমাদের এই প্রথম সেগমেন্ট আমরা এখানে শেষ করছি, কিন্তু দ্বিতীয় সেগমেন্টে সেখানে আমরা অবশ্যই আমাদের যে অতিথিরা থাকেন তাদেরকে একে অপরের বিরুদ্ধে প্রশ্ন করার সুযোগ দিই। আমি আসবো শুরুতেই বিজেপির কাছে আসবো। বিজেপির প্রথম হাতটা যেহেতু তুলেছিলেন শ্রমিক দা, আপনাকে প্রশ্ন করার সুযোগ দিচ্ছি।
না সুপ্রিয় ভাই বললো না যে গরিব মানুষের জন্য আমরা করি না, ও আপনি কি জানে জবাব না দেবেন না? যে প্রশ্ন আমরা যে মানে এক্সাইজ ডিউটিটা বেড়েছে নিশ্চিতভাবে, যেটা অলরেডি এক্ষুনি ও খোঁচা মেরে বললো আমাদের কৌস্তব, যে অবভিয়াসলি 8 কোটি লোক তারা গ্যাস পেয়েছে বিনা পয়সা, আপনার কিন্তু প্রশ্ন এবং অনেক না উন্নয়নমূলক উত্তর, কাজ। ওদেরকে আমার একটাই প্রশ্ন, ওনার নেতৃত্ব বলেন যে সারা ভারতে ওনার বিশাল প্রভাব আছে। উনি যেটা বললেন আজকে যে সব মানুষের রাজ্যকে তো নিয়ে, প্রভাব আছে। হ্যাঁ সব রাজ্যকে নিয়ে উনি একটা আন্দোলন করবেন, সব রাজ্যকে নিয়ে উনি জিএসটিতে যাতে পেট্রো পণ্যগুলো যায় সেইটার ব্যবস্থা কেন করছেন না? আসবো সুপ্রিয়। সার্বিকভাবে কথা ঘুরিয়ে দেওয়ার একটা দুষ্ট চক্র কাজ করে বিজেপির মধ্যে সবসময়, এক্ষেত্রেও সেটাই কাজ করেছে। আমাদের ইস্যু খুব পরিষ্কার, ইস্যু খুব প্রাঞ্জল। মমতা বন্দ্যোপাধ্যায়, ভোটবাজি আমাকে বলতে দিন, না, আপনার please, কাছে না, ভোটবাজি please, হতেই please, পারে, please. তৃণমূলের উত্তর যদি সবাই তো BJP আমরা এই নিতে যাচ্ছে, ধরনের সেটা অন্যরকম মাঝখানে ব্যাপার। কমেন্ট খুব না ও করেছিল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস আমি যখন বলছেন করছিলাম ও করেছিল। আমি নিশ্চয়, আমি ওকেও সাপোর্ট করছি। সুপ্রিমো হিসাবে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হিসাবেও মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক জায়গা থেকে রাজ্যের প্রধান হিসাবে এবং দলীয় জায়গা থেকে দলীয় প্রধান হিসেবে তিনি আহ্বান করেছেন বিরোধী সমস্ত দলগুলোকে। তিনি আহ্বান করেছেন বিরোধী যে অবিজেপি শাসিত যে রাজ্যগুলো, সেই প্রত্যেকটা রাজ্যকে, যে মানুষের দুর্দশা যেখানে হচ্ছে, মানুষের যেখানে নাবিশ্বাস উঠছে, সেখানে মানুষের এই প্রবলেম, মানুষের ইস্যু ভিত্তিক সমস্যাটাকে অ্যাড্রেস করে দেশের নেত্রী হিসাবে, এই কথা তো ওনাকে চরম অপছন্দের নেত্রী হলেও স্বীকার করতেই হবে যে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম সংসদীয় রাজনৈতিক দল। এটা তো ওনার গাত্রদাহ হতে পারে, উনি না, আমি অন্তর্দাহ হতে সুপ্রিয় পারে। আপনাকে ইন্টারাপ্ট করছি, যদিও এটা আপনাদের প্রশ্নের উত্তর, কিন্তু কিন্তু এক্ষেত্রে সার্বিক- একটা প্রশ্ন যেটা উঠে আসে, না, এটা উত্তরই হলো আপনি না তো। আপনি যখন উত্তর দিচ্ছেন বিজেপি প্রশ্নের, আপনার কি কোথাও রাস্তায় নেমে বলছেন যে ঠিক আছে উঠিয়ে দিন, জিএসটি লাগিয়ে দিন পেট্রোপণ্যের উপর? সেটাও আপনারা বলছেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তব কথা। আমি আসবো, আলোচনার রাস্তা খোলা আছে, কিন্তু এই জায়গাটা মানুষের ডিরেক্ট প্রত্যেক দিনের জীবনে, প্রত্যেক দিনের ঘরে, রান্নাঘরে ঢুকে গেছে এই না, না, সমস্যাটা। এটার সমস্যাটা যেমন ঠিক কথা বলেছেন, ড্রয়িং রুমের সমস্যাটাকে পরে অ্যাড্রেস করলেও চলবে। ঠিক আছে আসবো কৌস্তবের কাছে। আমি সুদীপ্তকে একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে সুদীপকে একটা প্রশ্ন, সুপ্রিয়কে একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে আমার খুব স্পেসিফিক প্রশ্ন। মানে আমরা যেটা তৃণমূলের যেটা স্ট্যান্ড, বারবার একটা জিনিস দেখি যে ভাষা বিরোধিতা করব, ভাষা বিরোধিতা করব, কোনো পারফেক্ট কোনো সলিউশন দেবো না, কোনো পারফেক্ট কোনো জায়গায় কোনো কথা বলবো না। না কৌস্তব, আজকের ছবিটা কি কোনো ভাষা বিরোধিতা মনে হচ্ছে আপনার? ইচ্ছা হয়েছে স্কুটি চালানো, রাস্তায় চালিয়েছেন, ওটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। রাস্তাঘাটে স্কুটি টুটি চালিয়েছে, ইচ্ছা আছে করে নিয়েছে, যাই হোক পরবর্তীকালে করতে পারবে কি, রাস্তায় একা একা ঘুরতে হবে। তো আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে জিএসটি আওতায় আনা, যদি আজকে ধরে নিই জিএসটি 28%ও যদি পেট্রোল ডিজেলে লাগু হয়, আমার সাথে যিনি আছেন উনি সুমনবাবু আমার সাথে অপোজ করবেন, অবশ্যই সেটা হওয়া উচিত না, 18% হওয়া উচিত। তো সেটা যদি 28%ও, তাহলেও দামটা কিন্তু এখন ওই 60, আর ডিজেলের 45। আমি কেন বলছি, তৃণমূল কিন্তু কোনো ওই জায়গায় কোনো পারফেক্ট সলিউশনের কথা বলছে না, শুধু দেখাচ্ছে আমরা বিজেপির বিরোধিতা করছি। ঠিক একই জিনিস হয়েছিল ওই সিএ প্রোটেস্টের সময়, আমি ওটাই বলছি, ওই কথাটাই বলছি, সিএ প্রোটেস্টের সময়তেও মুখে মুখে দেখাচ্ছি বিরোধিতা করছি, কিন্তু যখন ভোটের সময় আছে 8 জন সাংসদ ঘুরতে যাচ্ছে। তো আমার বক্তব্য হচ্ছে, সুপ্রিয় কাছে স্পেসিফিক প্রশ্ন, যে শুধুমাত্র রাস্তায় স্কুটি চালালে তো সমস্যার সমাধান হবে না। তৃণমূল কি একবারও দাবি করেছে যে পেট্রোপণ্যকে জিএসটির আওতায় আনতে হবে? একদম স্পেসিফিক, আমি সেই প্রশ্নটাই করেছিলাম। না, একেবারে স্পেসিফিক প্রশ্ন করেছেন। রাস্তায় নেমে তো আন্দোলনের মাধ্যমে কোনো সমস্যার সমাধানই হয় না, ঘরে বসে ভিডিও বার্তা দিলে এসি রুমে বসে সেটা সমাধান হয় হয়তো, আমি জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো জানেন না, রাজনীতিতে তৃণমূল কংগ্রেস তো অজ্ঞ, কংগ্রেস আজীবনের বিজ্ঞ, আজও বিজ্ঞ। কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে একসময় বলেছিল টিএমসি, বাংলার মানুষের মনে আছে, 3 মাসের কংগ্রেস। কোন সময় বলেছিল? যে সময় মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের ডাক দিয়েছিলেন, আর প্রদেশ কংগ্রেস এই কৌস্তবদার মতো বলেছিল যে ঘরে বসে ভিডিও বার্তার মাধ্যমে বামেদের বিরোধিতা করবো। আপনারা যে কথাটা বলছেন, সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে, না প্লিজ আমাকে একটু বলতে দিন কৌস্তব, আমি আপনার কাছে আপনার প্রশ্নটা নিয়ে যে আমি আসছি। সুপ্রিয়, সমস্যাটা কোথায়? আজকে যখন আমরা আলোচনাটা করছিলাম, সেখানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, রাজনৈতিক দলগুলো শুধুমাত্র, আমি প্রত্যেকটা আলোচনা একটা কথা বলার চেষ্টা করি, যে তারা নিজেদের মধ্যেই একে অপরের মধ্যে লড়াই শুরু করে দেন। এটা মনে হয় সবচেয়ে বেস্ট ওয়ে, পলায়নের সবচেয়ে ভালো রাস্তা। প্রশ্নটা যেটা উত্তর চেয়েছিলাম, ডেফিনেটলি উত্তরটা সুপ্রিয়র কাছে নেই। এটা হয়তো সুপ্রিয়র দলের অর্থমন্ত্রী ভালো বলতে পারবেন, কারণ তিনি জিএসটি কাউন্সিলের রয়েছেন, সেখানে দায়িত্বে রয়েছেন। সুমনবাবু, আপনার প্রশ্ন, আপনার যদি স্পেসিফিক প্রশ্ন থাকে কারোর কাছে। দেখুন, সত্যটা মানতে হবে, ইকোনমি কন্ট্রাক্ট করে গেছে 8%। যে ইকোনমি শুকিয়ে গেছে 8%, তার চেহারাটা হচ্ছে ইনকাম ট্যাক্স গত বছর থেকে এই বছরে 17 থেকে 14 হয়েছে, কর্পোরেট ট্যাক্স 18 থেকে 13% করে গেছে, কাস্টমস ডিউটি 4 থেকে 3% কমে গেছে, জিএসটি 18 থেকে 15% করে গেছে, নন ট্যাক্স রেভিনিউ 10 থেকে 6% কমে গেছে, নন ডেট রিসিটস 6 থেকে 5% কমে গেছে। বেড়েছে কি? ধার।
20 থেকে 36%। আমাদের দেশ চলছে ধারে, মানে সেক্ষেত্রে শ্রমিকবাবু তিন প্রশ্ন ভাগের করবেন এক ভাগ চলছে খালি ধারে। এবং আমাদের খরচ যেখানে যায় যাতে উৎপাদন বাড়তে পারে, পেনশন কমে গেছে, স্টেটের শেয়ার 20 থেকে 16% কমে গেছে, সেন্ট্রাল সেক্টরের শেয়ার কমে গেছে 13 থেকে আসবো আমি আপনার 9%। শ্রমিকবাবু কি বলবেন? একজন অর্থনীতিবিদ সেই সংখ্যাটা দেখাচ্ছেন। ওই যে আমার উত্তরটা তো সুমন স্যারই দিয়ে দিলেন। আপনার কাছে যখন পেট্রোলের দাম বাড়ে, আপনি এখানে মানে সঞ্চালক হিসেবে বললেন যে কেন্দ্র সরকার মুনাফা করছে। কেন্দ্র সরকার মুনাফা করে না। আপনাকে আমি আবার আমি একটা মুনাফা হিসেব করে দিই। বলিনি, আমি এপ্রিল- প্রত্যেকটা সরকারের নিজস্ব মুনাফা থাকে, আমি বলে দিচ্ছি, সেটার কোনো জন্য মুনাফা আপনারা না। সেটা কোথায় ব্যয় করেন সরকার সেটা আপনারা বলবেন। না, আমি আপনাকে হিসেবটা দিয়ে দিই। এর তো 2014 বলেছে, 2020 এপ্রিলে আপনার ক্রুড অয়েলের দাম ছিল $18, ঠিক আছে? আর আজকে হচ্ছে সেটা $63 ধরুন। কত সালে বলছেন একবার বলুন? 2020 এপ্রিলে, ঠিক আছে? আজকে হচ্ছে সেটা $63। তাহলে $45 বাড়লে সেটাকে যদি আজকে ডলার রেটে আপনি কনভার্সন করেন, এক ব্যারেল ক্রুড অয়েল থেকে আমার 159 লিটার পেট্রোল তৈরি হয়। তাহলে প্রতি লিটারে আপনার প্রভাব পড়ে 20 টাকা 30 পয়সা। তো 73 থেকে যখন 93 হয়েছে, আপনার কি করে মনে হলো কেন্দ্রীয় সরকার এতে মুনাফা করছে? নাম্বার 1। নাম্বার 2, কেন্দ্রীয় সরকার যেটা আপনি যখন বললেন প্রসঙ্গটা যে তুললেন, এই অর্থনীতিতে আপনি যখন প্রশ্নটা তুললেন, এই বাজেটে এক মিনিট একটু বলে নি। এই বাজেটে আমাদের যেটা দেখেছি, কত প্রায় 5.5 লক্ষ কোটি টাকা বোধহয় ইনফ্রাস্ট্রাকচারে একটা প্রপোজাল আনা হয়েছে, বাজেটে ধরা হয়েছে। সেই টাকাটা না, আনতে গেলে শ্রমিকবাবুর বলার পক্ষে কোনো অসুবিধা নেই। শ্রমিকবাবু করে নাম্বার বলে দেবেন, সেটা খুব সহজে আমাদেরকে আমরাও গুলিয়ে যাব। কারণ সমস্যাটা হয় কি, শ্রমিকবাবু বলছেন আমাদের মাথায় তো থাকছে না নাম্বারগুলো, তো আমরা একটুখানি নাম্বারগুলো দেখাই। যে অপরিশোধিত যে তেলের দাম, সেটা ভারতে পেট্রোপণ্যের দাম যে পরিস্থিতিতে ছিল, আমরা যদি একটু দেখাই, মার্চ মাস 2020-তে সেটা ছিল হচ্ছে $15.60। অপরিশোধিত তেলের দাম ছিল, এবং সেটা ভারতের দাম ছিল তখন 72 টাকা 93 পার লিটার। এপ্রিলে ছিল 9.54, কমে গেছে, সেখানে ভারতে ছিল 72 টাকা 87। মেতে ছিল 14.75, সেখানে ভারতে 73 টাকা 96। জুন 20-তে ছিল 19.35, সেখানে ভারতে 79.22। জুলাইতে 20.44, ভারতে তখন 83.33। খুব ভালো। অগাস্টে আমরা যদি দেখি সেখানেও 20.75, মানে কম, তখনও কমে রয়েছে। কিন্তু এক্ষেত্রে দেশে দাম কমছে না, 83.7 নয় অগাস্টে। 19.35 থেকে 20.44, 20.75 আসছি শ্রমিকবাবু, বলতে দিন। সেপ্টেম্বরে আমরা দেখি 19.11 ছিল, সেখানে সেপ্টেম্বরে 84.35 হয়ে গেল, দাম আরো বেড়ে গেল। অক্টোবর 20-তে দেখা যাচ্ছে 18.78, সেখানে 83.88 ভারতে। নভেম্বরে যদি আমরা আসি দেখি, সেখানে 20.23, ভারতে তখন 84.13। ডিসেম্বরে যদি আমরা আসি, ডিসেম্বরের প্লেটটা যদি এই মুহূর্তে দেখাই, সেখানে দেখবো আমরা যে 23.07 তখন দাম ছিল, সেখানে 86.27। দাম তো স্বাভাবিকভাবে বাড়ছে বিশ্ববাজারে, কারণ এই মুহূর্তে গাড়ি ঘোড়া চলছে। জানুয়ারিতে 25.20, লাস্ট জানুয়ারি হিসাব যদি দেখাই, সেখানে 87.57, এই মুহূর্তে 91.77 পৌঁছে গিয়েছিল। সেখানে দাঁড়িয়েও শ্রমিকবাবুরা বলছেন যে না, আপনি এটা কোন ক্রুড দিচ্ছেন? WTI দিচ্ছেন। আর আমি বলছি শ্রমিকবাবু আপনার কাছ থেকে উত্তর নেব। আপনাদের কেন্দ্রীয় মন্ত্রী কি বলেছেন সেটা নেব। এখন শ্রমিকবাবু, শ্রমিকবাবু আসবো, এটা আমাকে একটু ব্রেকে যেতে দিন। শ্রমিকবাবু প্লিজ, আমাদের পেট্রোলটা শ্রমিকবাবু থেকে ব্রেন্ট ক্রুড একটু ব্রেকে যাই। এই প্রাইস তো হচ্ছে আপনার WTI ক্রুড। আসছি, একটু ব্রেকে যাই, শুধু ব্রেকে যাওয়ার জায়গা এইটুকু বলে যাই, আপনাদের ব্যাখ্যা তো চাইবো। অভিযোগ উঠেছিল কেন্দ্রের বিরুদ্ধে যখন লকডাউনে গোটা পৃথিবীতে তেলের দাম পড়ে গিয়েছিল, কারণ গাড়ি ঘোড়া চলছিল না, বিভিন্ন কোম্পানি বলছিল তেল নিয়ে যাও, কেউ নিয়ে আসছিল না। সেই সময় দেশে তেলের দাম কমেনি। অনেক ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু আজকে যখন দাম বেড়েছে ক্রুড অয়েলের, স্বাভাবিকভাবে দাম ঊর্ধ্বমুখী। তাহলে আমরা সুরাহাটা কখন পাবো? না, প্রথম আসবো উত্তর, এখন না, আমাকে একটা এই সেগমেন্টটা এখানে শেষ করতে হবে, সেগমেন্টের পর উত্তর অবশ্যই নেব।